২৪-এর ৫ আগস্টের পর ভারতে বিশেষ করে কলকাতায় যাতায়াত বন্ধ ছিল বাংলাদেশিদের। কয়েকদিন পর দেখা গেল বাংলাদেশিদের জন্য হায় হায় রব উঠেছে গোটা পশ্চিমবঙ্গে। হোটেল মোটেল খালি, দোকান মলের পাট্টা বন্ধ, কর্মচারীদের বেতন পর্যন্ত দিতে পারছে না কলকাতার ব্যবসায়ীরা। পরে বাংলাদেশিদের আসার খবরে রীতিমতো উৎসব শুরু হলো। চলল মিষ্টিমুখ করানো। অতিথিদের ভগবান মনে করেন ভারতীয়রা। বাংলাদেশিদের আমন্ত্রণ জানাতে কি না করলেন তারা। পরে যখন বাংলাদেশিরা কলকাতায় আবারও যাওয়া শুরু করলো, খবর এলো কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের এক আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মরে পড়ে আছেন ৯ বাংলাদেশি। যে হোটেলে আগুন লাগার ঘটনায় এতগুলো বাংলাদেশির প্রাণ গেল, সে হোটেলটি ফায়ার সার্ভিস সদর দপ্তরের একেবারে ঢিলছোড়া দূরত্বে। এমন একটা জায়গায় আগুন কিভাবে এতটা ছড়িয়ে পড়ল তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছেন। গণমাধ্যম বলছে হোটেলটিতে জরুরি ভিত্তিতে আগুন নেভানোর মতো পর্যাপ্ত পানি বা কোনো আধুনিক অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না। সরু সিঁড়ি এবং ঘিঞ্জি পরিবেশের মধ্যে ৫ তলা বাড়ির প্রতিটি তলায় আলাদা আলাদা হোটেল চালানো হচ্ছিল, মানে খোয়ার টাইপের অবস্থা। বাংলাদেশি নামক টাকার জাহাজরা আসবে, টাকা দিয়ে চলে যাবে, তাদের নিরাপত্তার কি দরকার? ভয়াবহ এ দুর্ঘটনায় ৯ বাংলাদেশি মারা গেছেন, আহত হয়েছেন আরও ৬ জন। টাইমস অব ইন্ডিয়া বলছে মৃত ব্যক্তিদের মধ্যে ৪ বছরের একটি শিশুও রয়েছে। হাসপাতালে ভর্তি আছেন আরও ১৫ জন। প্রত্যক্ষদর্শীরা বলছেন হোটেলের ঢোকা বেরোনোর পথ এতটাই সরু ছিল যে আগুন লাগার পর হুড়োহুড়িতেই অনেকে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আর দুর্যোগ ব্যবস্থাপনা দল ছুটে যায় ঠিকই, কিন্তু সিঁড়িতে জমে থাকা ঘন ধোঁয়ার কারণে ওপরের তলায় পৌঁছাতেই তাদের বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের এক কর্মকর্তা। প্রশ্ন উঠেছে, ফায়ার সার্ভিসের সদর দপ্তরের এত কাছে থাকা একটা হোটেলে এত দেরি কেন হলো তাহলে? আরেকটা তথ্য এখানে বলে রাখা জরুরি। এই অগ্নিকাণ্ডের মাত্র ২ দিন আগে গত ১৭ আগস্ট পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠে হোটেল বিদেশিনী নামের আরেকটা হোটেলে আগুন লেগে মারা গিয়েছিলেন ৮ জন। তাদের মধ্যে ছিলেন মেঘালয়ের একই পরিবারের ৫ জন। অর্থাৎ মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে পশ্চিমবঙ্গে পরপর ২টো হোটেলে আগুন লেগে ১৭ জন মানুষ পুড়ে মরলেন। প্রশ্ন হচ্ছে, একটা রাজ্যের হোটেল ব্যবস্থাপনায় এত বড় গাফিলতি থাকে কিভাবে? আসলে বাংলাদেশিদের সঙ্গে এমন ব্যবহার নতুন কিছু নয়। ২০২৪-এর আগস্টের পর থেকে সীমান্তের ওপারে বাংলাদেশি পরিচয়টাই যেন একরকম সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত বছরের মার্চে লালমনিরহাটের বুড়িমারি সীমান্ত দিয়ে ভারতের চ্যাংরাবান্ধায় ছেলের স্কুল থেকে ফিরতে গিয়ে হেনস্থার শিকার হন ঢাকার এক বাসিন্দা। মিথ্যা অভিযোগ তুলে তাকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয়, জামাতি সন্ত্রাসী বলে গালিগালাজ করা হয়, এমনকি ক্ষমা না চাইলে দেশে ফিরতে দেওয়া হবে না বলেও শাসানো হয়। শেষমেশ বিকেলে তাকে ফেরত পাঠানো হয় ঠিকই, কিন্তু ছেলেকে সঙ্গে নিয়ে আসতে পারেননি তিনি। এমন ঘটনা বিচ্ছিন্ন নয়। সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি পরিচয় পেলেই অকারণে জিজ্ঞাসাবাদ, দীর্ঘ সময় আটকে রাখা কিংবা অপমানজনক আচরণের অভিযোগ প্রায় উঠে আসে সংবাদ মাধ্যমে। শুধু সীমান্তে হয়রানি নয়, এর আগে ঘোষণা দিয়ে হোটেলের দরজাও বন্ধ করা হয়েছে বাংলাদেশিদের জন্য। ২০২৪-এর ডিসেম্বরে ত্রিপুরা আর পশ্চিমবঙ্গের মালদা জেলার হোটেল মালিক সমিতি ঘোষণা দেয় বাংলাদেশি পর্যটকদের কক্ষ ভাড়া দেওয়া হবে না। ১ বছর পর গত ডিসেম্বরে সেই বয়কট আরও কঠোর রূপ নেয়। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের ৩ জেলার হোটেল মালিক সংগঠন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় তাদের আওতাধীন প্রায় ২৩০টি হোটেলে বাংলাদেশিদের জন্য থাকবে নো এন্ট্রি। দেয়ালে দেয়ালে সাঁটানো হয় নোটিশ। আগে চিকিৎসা কিংবা পড়াশোনার প্রয়োজনে আসা মানুষদের জন্য কিছুটা ছাড় থাকলেও সেই সুযোগও একে একে তুলে নেওয়া হয়। সংগঠনের নেতারা এর পেছনে কারণ হিসেবে দেখিয়েছেন বাংলাদেশে ভারত বিরোধী বক্তব্য আর ভিসা কেন্দ্র বন্ধের প্রসঙ্গ। এবার সেসব ছাড়িয়ে ভারতে গিয়ে প্রাণনাশ হচ্ছে বাংলাদেশিদের।
খেলার মাঠেও বাংলাদেশি বিদ্বেষ চরমে। চলতি বছরের জানুয়ারিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে কলকাতা নাইট রাইডার্স প্রায় 9.5 কোটি রুপি খরচ করে দলে নিয়েছিল বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে। সেবারের নিলামে বাছাই হওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটার ছিলেন তিনি। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই ভারতের কট্টর একটি অংশের চাপে বিসিসিআই নির্দেশ দেয় মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে হবে। কারণ হিসেবে দেখানো হয় নিরাপত্তা শঙ্কা আর পরিস্থিতির কথা। অথচ যুক্তিসঙ্গত কোনো ব্যাখ্যা ছাড়াই একজন ক্রিকেটারকে এভাবে বাদ দেওয়ার ঘটনা সমালোচিত হয়েছে বিশ্বজুড়ে। ভারতের ক্রিকেট মহলেও অনেকে প্রশ্ন তুলেছেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে। প্রশ্ন উঠেছে, বাংলাদেশের একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা একটা দেশ পুরো একটা টুর্নামেন্টে বিদেশি দলগুলোর নিরাপত্তা কিভাবে দেবে? সংস্কৃতির অঙ্গনেও একই রকম অস্বস্তির খবর এসেছে বারবার। বাংলাদেশে আসতে চাওয়া ভারতীয় শিল্পীদের অনুষ্ঠান শেষ মুহূর্তে আটকে যাওয়ার ঘটনা যেমন ঘটেছে, তেমনি সীমান্তের ওপারেও বাংলাদেশি পরিচয় নিয়ে যাওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে পরিচিত মুখদের পর্যন্ত নানা সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিমানবন্দরের ইমিগ্রেশনে দীর্ঘ সময় আটকে রাখা, বাড়তি জিজ্ঞাসাবাদ কিংবা সন্দেহের চোখে দেখার অভিজ্ঞতার কথা অনেকেই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। একটার পর একটা ঘটনা মিলিয়ে দেখলে বোঝা যায় এসব আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, একটা প্যাটার্ন। বাংলাদেশিরা ভারতে গেলে এতটা অনিরাপদ বোধ করবেন কেন? ইউরোপ কিংবা আমেরিকার পর্যটকদের ক্ষেত্রে তো এমন হোটেল বয়কট, সীমান্তে হেনস্থা কিংবা খেলার মাঠ থেকে বাদ দেওয়ার ঘটনা ঘটে না। তাহলে বাংলাদেশিদের বেলায় ব্যতিক্রম কেন? নিরাপত্তা নিশ্চিত না করে একটা হোটেল কিভাবে অতিথি নেয়, সেই জবাবদিহিতাও কারো কাছে নেই। আর কূটনৈতিক পর্যায়ে ভারত যখন বারবার তারেক রহমান আর বিএনপির সঙ্গে সম্পর্ক টানার চেষ্টা করছে, তখন সাধারণ বাংলাদেশি পর্যটক, শ্রমিক বা রোগীর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আসলে কার? সেই প্রশ্নের কোনো স্পষ্ট জবাব এখনো নেই। অতিথি মানে যদি সত্যি ভগবান মানে কলকাতা, তাহলে সেই অতিথির জীবনের দামটা এত সস্তা কেন?